আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং নতুন নিউ টেনে যারা আছো সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে নির্ধারিত সময়ে ক্লাসটি শুরু করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় নিয়ে হাজির হলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো 10ম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। প্রত্যেক ব্যবসায়ী চায় একটা নির্দিষ্ট সময় শেষে তার ব্যবসায় কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, কত সম্পদ আছে, কত দেনা আছে, এই প্রশ্নের উত্তরগুলো জানতে চায়। এটা জানার জন্য তাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, আর এই পদ্ধতিগুলোর সমষ্টিকে বলে আর্থিক বিবরণী। এর আগে আমরা কয়েকটি ছবি দেখে নিচ্ছি। এখানে হিসাব করতেছে, অর্থের হিসাব করা হচ্ছে, লাভ ক্ষতি বের করা হয়। আর এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো, আর্থিক বিবরণী সম্পর্কে জানতে পারবো, আর্থিক বিবরণীর প্রকারভেদ বলতে পারবো, আর্থিক বিবরণীর ছক আঁকতে পারবো, নিট ক্রয়, নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট লাভ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আজকে আমরা মোট লাভ পর্যন্ত করেই ক্লাসটি শেষ করে দিব। আর তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো বাকিদেরকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে। একটি নির্দিষ্ট সময় শেষে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ, মোট দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় লাভ কত, লোকসান কত এবং ব্যবসার সম্পদ ও দায় দেনার পরিমাণ জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি, এই বিবরণীর নাম হচ্ছে আর্থিক বিবরণী। শিক্ষার্থীরা, তো লাভ ক্ষতি জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি এটার নাম হচ্ছে বিশদায় বিবরণী। সম্পদ এবং দায় দেনার পরিমাণ জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করব এটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মালিকের দাবি বা অধিকার প্রতিষ্ঠানে কত, এটা জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করব এটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। অর্থাৎ IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতে আর্থিক বিবরণী 5টি ধাপে প্রস্তুত করতে হয়। নাম্বার 1 বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত বা প্রয়োজনীয় নোটস বা টিকাসমূহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র 3টি বিবরণী জানলেই তাদের আর্থিক বিবরণীর কার্যক্রম শেষ হয়ে যাবে। তো 3টি বিবরণীর মধ্যে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। আজকে এ বিষয়ে আমি তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিব। আর্থিক বিবরণীর ধাপ: বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থীরা, বিশদায় বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রধান বা মালিক কি জানে? ব্যবসার মোট লাভ, নিট লাভ, পরিচালন লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারে। তো বিশদায় বিবরণী কী নিয়ে প্রস্তুত করা হয়? বিশদায় বিবরণী প্রস্তুত করা হয় মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। আর মালিকের দাবি বা অধিকার প্রতিষ্ঠানের প্রতি কত তা জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করব এটার নাম হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। অর্থাৎ মালিক বছরের শুরুতে যে মূলধন দিয়েছিল এটার সাথে সে নিট লাভের দাবিদার, বা সে বছরে সারা বছর যা উত্তোলন করছে এটা তার মূলধন ভেঙে ফেলে, এগুলো প্লাস মাইনাস করার পরে আমরা যে বিবরণী পাবো এটার নাম হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। আর ব্যবসার সম্পদ এবং দায়ের পরিমাণ কত তা জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করব সেটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয় 3টি ধাপে। বিশদায় বিবরণী প্রস্তুতের 3টি ধাপ রয়েছে। নাম্বার 1, প্রথমেই আমরা পণ্যের ক্রয় মূল্য হতে ক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে নিট ক্রয় মূল্য নির্ণয় করব। আর বিক্রয় মূল্য হতে বিক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে
বিক্রয় মূল্য নির্ণয় করব আর নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বা ক্ষতি বের করব। তো আমরা একটু ছকে নিট ক্রয় কীভাবে বের করে দেখে নিই। অর্থাৎ আমাদের যে রেওয়া মিলটা দেওয়া থাকবে এই রেওয়া মিল থেকে ক্রয় আমরা লিখব, এখান থেকে দুইটা আইটেম খুঁজে বের করব রেওয়া মিল থেকে, একটা হচ্ছে ক্রয় ফেরত আর ক্রয় বাট্টা। অনেক সময় ফেরত সমন্বয় থাকতে পারে, সেটা অলিখিত ক্রয় ফেরত, এটা থাকলে আমরা বিয়োগ করব। মুনাফাবিহীন বিক্রয়, এই আইটেমটা সমন্বয় থাকবে, অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে যে দামে আমরা পণ্য ক্রয় করেছি ওই মূল্যেই বিক্রি করা। এটা জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু রেওয়া মিলের ডেবিটে আছে আর সমন্বয় জাবেদায় হয়েছে ক্রেডিট, এই কারণে এই আইটেমটি বিয়োগ করতে হয়। শিক্ষার্থীরা তোমরা অনেক সময় দেখবা সমন্বয় লেখা থেকে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ কেন করা হয়? প্রচারের জন্য। তো এটা জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিজ্ঞাপন আর ক্রয় দুইটা এটার সাথে রিলেটেড। যেহেতু ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, ক্রয় রেওয়া মিলে ডেবিটে থাকে, ডেবিট ক্রেডিট মাইনাস, এই কারণে এই আইটেমটিও আমাদের বিয়োগ করতে হয়। আবার মালিক সারা বছর ব্যবসা থেকে তার দোকান থেকে পণ্য নিয়ে যায়, তো পণ্য নিলে আমরা জানি পণ্য হ্রাস পেলো, নষ্ট হলো, ভেঙে গেল, চুরি হলো, এই সমস্ত কারণে ক্রয় হিসাব হ্রাস পায়, অর্থাৎ ক্রয় ক্রেডিট হয় আর উত্তোলন ডেবিট। যেহেতু ক্রয় ক্রেডিট মানে মাইনাস। সর্বশেষ আইটেম যেটি, এটা তুমি প্রথমেও দিতে পারবা, শেষেও দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো অলিখিত ক্রয়, অর্থাৎ অলিখিত ক্রয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নগদে ক্রয় হিসাবভুক্ত হয়নি, অথবা বাকিতে ক্রয় হিসাবভুক্ত হয়নি। যদি নগদে ক্রয় হিসাবভুক্ত না হয় সেই ক্ষেত্রে আমরা হিসাবভুক্ত করার জন্য জাবেদা দিব নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু রেওয়া মিলের ডেবিটে আছে, আবার জাবেদাও ডেবিট, এই কারণে যোগ করে দিব। অথবা ধারে ক্রয়ও যদি থাকে সেই ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই ক্ষেত্রেও ক্রয় হিসাব ডেবিট হয়েছে, অর্থাৎ ডেবিট ডেবিট যোগ। অর্থাৎ এই আইটেমগুলো ক্রয়ের সাথে রিলেটেড। আমরা একটা ম্যাথ সলভ করতে গেলে সবগুলো আইটেমই এখানে পাবো না, দুই একটা পাবো বা তিনটা পাবো, এই তিনটা নিয়েই নিট ক্রয় বের করব। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে, অর্থাৎ নিট বিক্রয় নির্ণয় করা। এটাও সেম ঘটনা, অর্থাৎ কিছু আইটেম রেওয়া মিলে থাকবে, কিছু আইটেম সমন্বয় থাকবে। প্রথমে আমরা বিক্রয় রেওয়া মিলের ক্রেডিট থেকে নিব, এটা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন মাঝের ঘরে লিখব। এটার সাথে অলিখিত বিক্রয় যোগ করব। অলিখিত বিক্রয় আবার ওই সেম দুই ধরনের, অর্থাৎ নগদে বিক্রয় বা ধারে বিক্রয়। তো নগদে বিক্রয় করা হলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় রেওয়া মিলের ক্রেডিটে থাকে, আবার সমন্বয় জাবেদাও ক্রেডিট, সুতরাং ক্রেডিট ক্রেডিট যোগ, এই কারণেই এই আইটেমটি আমরা যোগ করব। তারপর রেওয়া মিল থেকে বা সমন্বয় থেকে বিক্রয় ফেরত আমরা পেলে এটা মাইনাস করব, বিক্রয় বাট্টা থাকলে মাইনাস করব। ইহা ছাড়াও আরও দু একটি আইটেম থাকতে পারে, যেমন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত হয়নি। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয়, হিসাবভুক্ত না হয়, সেই ক্ষেত্রে আমরা উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয়ের সাথে যোগ করে দিব। আবার মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে সেই ক্ষেত্রে বিক্রয় থেকে বিয়োগ করে দিবে। এভাবে আমাদের নিট বিক্রয় হয়ে যাবে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। একটা পণ্য বিক্রয় করার জন্য, অর্থাৎ বিক্রয় উপযোগী করার জন্য যে ব্যয় হয় এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে এখানে তিনটি টাকার কলাম এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা রেওয়া মিল থেকে খুঁজে নেব প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ রেওয়া মিলের ডেবিট দিকে থাকে, এখান থেকে আমরা এই টাকাটা দ্বিতীয় ঘরে লিখব। এরপরে ইতিপূর্বে আমরা নিট ক্রয় নির্ণয় শিখেছি, নিট ক্রয় আমরা প্রথম ঘরে করে দ্বিতীয় ঘরে অ্যান্সারটা নিয়ে আসবো। তাহলে আমি ধরলাম নিট ক্রয় ক নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি, পেয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে দুইটা আইটেম পেলাম আমরা, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটা হচ্ছে নিট ক্রয়। এরপর চলে যাচ্ছি আমাদের তৃতীয় আইটেম, অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 7টা আইটেম, অর্থাৎ ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ। আমরা একটু আমাদের বইয়ের 143 পেজে এই বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়, অন্যান্য আয়, এরকম একটা ছকে নির্ধারণ করা আছে। তোমরা একটু বুঝে বুঝে এটা এখান থেকে ক্রয় সংক্রান্ত খরচ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে আইটেমগুলো যায় এটা একটু জেনে নিবে। আর ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ। এরকম ক্রয় পরিবহনের আবার 3টা নাম থাকবে, সবসময় ক্রয় পরিবহন লেখা থাকবে না। ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা শুধু পরিবহন লেখা থাকবে। যে নামেই থাকুক আমরা তাকে ক্রয় পরিবহন নামে চিনে, যে নামে থাকুক ওই নামটি বসিয়ে দিব। তারপরে
আমদানি শুল্ক, শুল্ক, ক্রয় শুল্ক, এই তিন নামের যে কোনো নামে থাকলে আমরা এটা এখানে বসিয়ে দিব। জাহাজ ভাড়া, জলযান ভাড়া বা নৌযান ভাড়া যে নামে থাকুক আমরা যদি পাই তাহলে তাকে বসিয়ে দিব। ডক চার্জ, বন্দর চার্জ যে নামে থাকুক আমরা যদি পাই তাহলে বসিয়ে দিব। কুলির মজুরি, মজুরিও বেতন, কুলির মজুরি, মজুরিও বেতন, অর্থাৎ যে নামেই থাকুক আমরা তাকে বসিয়ে দিব। এইভাবে সবগুলো ক্রয় সংক্রান্ত খরচ আমরা ধরো এখানে পেলাম। এখন আমরা তিনটি আইটেম দ্বিতীয় ঘরে লিখে ফেলেছি, সবগুলো আইটেম যোগ করে যোগফলটা দ্বিতীয় ঘরেই নামাবো। এই যে যোগফল নামালাম দ্বিতীয় ঘরে। এরপর এখান থেকে সমাপনী মজুদ বিয়োগ দিব। সমাপনী মজুদ আমরা সমন্বয় থেকে পাবো। বিয়োগ করার পর যে আইটেমটি পাবো এটা আমরা সরাসরি তৃতীয় ঘরে নিয়ে যাব। এটার নামই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষার্থীরা, আমাদের শিক্ষণফল অনুযায়ী প্রথমে নিট ক্রয়, তারপরে নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় অলরেডি আমরা নির্ণয় করে ফেলেছি। এখন এত সময় যে আলোচনাগুলো করলাম এর মধ্যে থেকে আমি কয়েকটি কুইজ তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমরা একটু বিশদায় বিবরণীর ছকটা কিভাবে করে আর বিশদায় বিবরণী কিভাবে প্রস্তুত করে তা একটু দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে দেখতেছো প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানের অঙ্ক করব, ব্যক্তির নাম হইলে ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম হইলে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এক মালিকানা কারবারে ব্যক্তির নামেই হিসাব খোলা হয়, যার কারণে ব্যক্তির নামটা এখানে বসাতে পারি। বিশদায় বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠানের আমরা করি, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের, আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের। তো সেবামূলক প্রতিষ্ঠানের বিশদায় বিবরণীর দুইটা পার্ট থাকে। এটা একদম সহজ, অর্থাৎ আয় থেকে ব্যয় বিয়োগ করা, তাহলেই নিট মুনাফা পাওয়া যায়। আর যে সালের অঙ্ক করবো এখানে সাল বসাবো, যে তারিখের অঙ্ক করব, যদি রেওয়া মিলের উপরের তারিখটা হয় 31শে ডিসেম্বর তাহলে আমরা 31শে ডিসেম্বর লিখব, জুন থাকলে জুন, মার্চ থাকলে মার্চ। এভাবে বসিয়ে আমরা প্রথমে আয় সমূহ খুঁজবো। শিক্ষার্থীরা, ইতিপূর্বেই আমি বলেছি বিশদায় বিবরণী প্রস্তুত করা হয় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। তো যে অঙ্কটা থাকবে এখান থেকে আমরা মুনাফা জাতীয় আয়গুলো খুঁজবো। সাধারণত একটা অঙ্কে সেবা আয় থাকে, সেবামূলক প্রতিষ্ঠানে সুদ আয় থাকে, কমিশন থাকে বা বাট্টা প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, এই আইটেমগুলো থাকে। এগুলো সব যোগ করে আমরা তৃতীয় ঘরে নিয়ে যাব। এরপর আবার অমিল থেকে খুঁজে দেখব আর সমন্বয় থেকে খুঁজে দেখব যে ব্যয় আছে কতগুলো মুনাফা জাতীয় ব্যয়, যেমন অফিস ভাড়া, বেতন, ছাপা ও মণিহারি, তারপরে অমিল থেকে খুঁজে দেখব সমন্বয় থেকে খুঁজে দেখ ছাপা ও মণিহারি, এরপরে তারপরে ছাপা মণিহারি, এগুলো সব যোগ করে আমরা যোগফল বিয়োগ করলেই পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত নিট মুনাফা। যদিও কর থাকে তাহলে কর বিয়োগ করে দেব, আর কর না থাকলে বিয়োগ করার কোনো দরকার নাই। তো অলরেডি আমরা সেবামূলক প্রতিষ্ঠানে কীভাবে বিশদায় বিবরণী প্রস্তুত করে দেখে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে পণ্যের নিট বিক্রয়, মোট মুনাফা, পরিচালন মুনাফা অথবা নিট মুনাফা নির্ণয় করে তা একটু দেখে নিই। এরকম করে সেম টাকার ঘর তিনটা হবে, আগের মতোই লেখা। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এখানে আমি লিখেছি তোমাদের বোঝার জন্য, তোমার অঙ্ক যখন করবে তখন এটা লেখার দরকার হবে না। এবার চলে যাচ্ছি আমরা আমাদের প্রথমেই নিট বিক্রয়, অর্থাৎ নিট বিক্রয়কে আমাদের প্রশ্নে দেয়া থাকবে। হ্যাঁ, যদি দেয়া থাকে সরাসরি তৃতীয় ঘরে নিয়ে নিব, আর যদি দেয়া না থাকে তাহলে আমরা দ্বিতীয় ঘরে নিট বিক্রয়টা বের করে তৃতীয় ঘরে অ্যান্সার নিব। নিট বিক্রয় থেকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা প্রথম দুই ঘরে বের করব। ইতিপূর্বে আমি তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র আলোচনা করেছি। তো বের করার পরে এটা থেকে যদি তুমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় অ্যান্সারটা বিয়োগ করো তাহলে তুমি মোট মুনাফা পাবা অথবা ক্ষতি পাবা। শিক্ষার্থীরা, যদি বিক্রয় মূল্য বড় হয় আর বিক্রিত পণ্যের ব্যয় ছোট হয় সেক্ষেত্রে তোমরা জানো অ্যান্সার হবে মুনাফা। আর যদি উল্টা হয়, অর্থাৎ বিক্রয় ছোট হয় বিক্রিত পণ্যের ব্যয় বড় হয়, সেই ক্ষেত্রে হবে ক্ষতি। যে কোনো একটা হবে, আমি অবলিক দিয়ে রেখেছি, যে কোনো একটা হবে। এরপর এখান থেকে তোমরা বাদ দেবা পরিচালন ব্যয়।
পরিচালন ব্যয় যতগুলো আইটেম আছে শিক্ষার্থীরা, আমি যেহেতু আজকে আমার আলোচনা ছিল মোট মুনাফা পর্যন্ত নির্ণয়, অর্থাৎ একটি ক্লাসেই আর্থিক বিবরণী শেষ করে দেওয়া যায় না, অন্তত 5-7টা ক্লাস নিলে আর্থিক বিবরণী শেষ হয়। তো সেই ক্ষেত্রে আমি একটু পরিচালন ব্যয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি। পরিচালন ব্যয় হচ্ছে আমি পণ্য দোকানে নিয়ে বসছি বিক্রির জন্য, বিক্রয় এবং বিক্রয় পরবর্তী যে খরচগুলো হয় এটাকে পরিচালন ব্যয় বলে। যেমন দোকান ভাড়া, কর্মচারীর বেতন, তারপরে কমিশন, প্যাকিং খরচ, তারপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ, আমরা মেমো লিখি, কাগজ কালি, কার্বন টেপ, সুতা, ফাইল, ক্লিপ, এগুলো ইউজ হয়, এটাকে বলা হয় মণিহারি। তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, কমিশন প্রদান, বার্তা প্রদান, স্থায়ী সম্পত্তির অবচয়, অবলোপন, এই আইটেমগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এগুলো আমরা সবগুলো দ্বিতীয় ঘরে লিখব এবং যোগফলটা এই যে তৃতীয় ঘরে নিয়ে নিছি, দেখো তৃতীয় ঘরে নিয়ে নিলাম। তাহলে আমরা এটা বিয়োগ করার পর যে অ্যান্সারটা পাবো এটার নামই হচ্ছে পরিচালন মুনাফা। আবার ক্ষতিও হতে পারে। এরপর এটার সাথে অন্যান্য আয় আমরা যোগ দিব আর অন্যান্য ব্যয় বিয়োগ করব। অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয় বিয়োগ, তাহলে পাবো আমরা নিট মুনাফা বা ক্ষতি। তো এই বিশদায় বিবরণীর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিশদায় বিবরণীর ছকটা তোমরা একটু মুখস্থ রাখবে। সেই ক্ষেত্রে এভাবে একটু পড়ে নেবে যে নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট মুনাফা বা ক্ষতি। এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিব আমরা, তাহলে পাবো পরিচালন মুনাফা বা ক্ষতি। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব, তাহলেই পেয়ে যাব নিট মুনাফা বা ক্ষতি। শিক্ষার্থীরা, অলরেডি আমরা বিশদায় বিবরণীর ছক, বিক্রিত পণ্যের ব্যয়ের ছক এবং কিভাবে নির্ণয় করে, নিট ক্রয় কিভাবে নির্ণয় করে, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই সূত্রের আলোকে কয়েকটি কুইজ দিয়ে তারপরে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করে আজকের ক্লাস শেষ করব। তোমরা সবাই একটু অংশগ্রহণ করো। প্রথমেই আমি এটা আলোচনায় নিয়ে আসছিলাম আন্তর্জাতিক হিসাব মান 1 অর্থাৎ IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতে অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়? 6টি, 5টি, 3টি, 7টি? আমি একটু তোমাদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। ছয়টি, 5টি, ছয়টি, 5টি, 3টি? একটু দ্রুত উত্তর প্রত্যাশা করছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, অনেকেই অ্যান্সার পাঠিয়েছে। নামিরা বলছে এ 6টি, একজনে বলছে 5টি, জিহাদুর রহমান হাসিন, ব্রাইটনেস অনেক স্যার, বোঝা যায় না, আরিফ, সঞ্জিদা হোসেন বলছে 5টি। হ্যাঁ, একটু আগে আমি তোমাদের বলেছি IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতে এটা হচ্ছে 5 প্রকার, অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত নোটস বা টিকাসমূহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজে। এই যে 5টি অ্যান্সার। নিট বিক্রয় নির্ণয়ে নিচের কোনটি বাদ দিতে হয়? নিট বিক্রয় নির্ণয়ে নিচের কোনটি বাদ দিতে হয়? নিট বিক্রয় নির্ণয়ে নিচের কোনটি বাদ দিতে হয়? নিট বিক্রয় নির্ণয়ে নিচে কোনটি বাদ দিতে হয়? বিক্রয় ফেরত। মজুরি ও শুল্ক কি ধরনের খরচ? মজুরি ও শুল্ক মজুরি ও শুল্ক কোন ধরনের খরচ? পরোক্ষ, বিক্রয় সংক্রান্ত খরচ, প্রত্যক্ষ খরচ, প্রশাসনিক খরচ।
প্রত্যক্ষ খরচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। কোনটি প্রত্যক্ষ খরচ? আন্তঃমুখী খরচ। আন্তঃমুখী খরচ কোনটি ব্যবসার মূল চালিকা শক্তি? কোনটি ব্যবসার মূল পরিচালনায় এখানে 4টা অপশন দেওয়া আছে। প্রাপ্ত কমিশন, বিক্রয়, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ। প্রাপ্ত কমিশন, বিক্রয়, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, ধন্যবাদ, অনেকেই যোগদান করেছে। বিনিয়োগের সুদ। আমরা শিক্ষার্থীরা অলরেডি তোমরা কুইজে অংশগ্রহণ করেছো। এখন তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করেছি। রাকিব ভ্যারাইটিসের রেওয়া মিল 31শে ডিসেম্বর 2017 সালের এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে নিট ক্রয় নির্ণয় আর বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো, রেওয়া মিলে প্রথমে পণ্য ক্রয় ও বিক্রয়। ক্রয় দেয়া আছে 1,50,000, 2 লাখ। প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, দেনাদার পাওনাদার, মজুরি, ভ্রমণ খরচ, প্যাকিং খরচ, ডক চার্জ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, বিক্রয় বা টান্ত পরিবহন, মণিহারি ও কমিশন, বিজ্ঞাপন, উত্তোলন ও মূলধন। এই আইটেমগুলো আমাদের দেয়া আছে। আর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, কিন্তু এর মধ্যে 2,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। বিনামূল্যে পণ্য বিতরণ, এত টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য উত্তোলন দেয়া আছে, বাকিতে ক্রয় ও বিক্রয় আছে। প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, মজুরি বকে আছে এবং পরিবহন অগ্রিম দেয়া আছে। এই আইটেমগুলো হচ্ছে আমাদের সমন্বয়। এখন এখান থেকে প্রথমে আমরা নিট ক্রয় বের করব। ইতিপূর্বে নিট ক্রয়ের সূত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। দেখো, নিট ক্রয় বের করতে হলে আগে প্রথমে ক্রয় খুঁজতে হয়। রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা। আর রেওয়া মিল থেকে আমরা 2টা আইটেম খুঁজে বের করব, একটা হচ্ছে ফেরত আর একটা হচ্ছে কারবারি বাট্টা। দেখি আছে কিনা। 3 নাম্বার সমন্বয়ে যে বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, অর্থাৎ ক্রয় ফেরত হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে 20,000 টাকা। তারপর খুঁজে দেখি ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা নামে কিছু আছে কিনা, নাই। এরপর আমরা চলে যাব সমন্বয়। সমন্বয় দেখব ক্রয়ের সাথে কয়টা আইটেম আছে। এখন একটা তোমরা মুখস্থ না করে যদি সমন্বয় জাবেদা করতে পারো, তাহলে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে তোমরা বলতে পারবা। এবার দেখো, পণ্য উত্তোলন 1,000 টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো ক্রয় যেহেতু রেওয়া মিলের ডেবিটে থাকে এবং জাবেদায় ক্রেডিট হয়েছে, অর্থাৎ ডেবিট ক্রেডিট করতে হয় বিয়োগ, আর ডেবিট যোগ। তাহলে এই আইটেমটা আমরা বিয়োগ করব। বাকিতে ক্রয় হিসাবভুক্ত হয়নি, তো এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু রেওয়া মিলের ডেবিটে আছে, আবার জাবেদা সমন্বয় জাবেদায়ও এটা ডেবিট হয়েছে, এই কারণে এই আইটেমটা করব যোগ। তো অলরেডি তোমাদের সামনে উপস্থাপন করলাম কোনটা যোগ কোনটা বিয়োগ হবে। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল করব। আমি রেওয়া মিলটাও তোমাদের স্ক্রিনের পাশে রেখেছি। এবার নিট ক্রয়ের আমরা এখানে ছক অঙ্কন করলাম। তো প্রথমে আমরা কি নিব রেওয়া মিল থেকে? এই যে ক্রয় আছে 1,50,000 টাকা, এটা প্রথম আমরা লিখলাম। কোন ঘরে লিখব? প্রথম ঘরে লিখব। নিট ক্রয় প্রথম ঘরে বের করতে হয়। এরপরে ক্রয় ফেরত 20,000 টাকা, এটা এখান থেকে নিয়ে আসবো। এই যে বাদ ক্রয় ফেরত মাইনাস দিলাম। এরপর তোমাদের বলেছিলাম বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবভুক্ত হয়নি, এটাও বাদ দিতে বলছিলাম আমরা। আগে এটা বাদ দিয়ে টাকাটা বসিয়ে দেই, 1,30,000। এখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ আমরা বাদ দিব। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু রেওয়া মিলের ডেবিটে থাকে, আবার আমি যে সমন্বয় জাবেদাটি করেছি এই সমন্বয় জাবেদায় ক্রয় ক্রেডিট, যার কারণে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগফল আমরা বসিয়ে দিলাম, 1,28,000 টাকা হয়েছে। শিক্ষার্থীরা এবার দেখো, ক্রয়ের সাথে আরেকটি আইটেম তোমাদের আছে। আচ্ছা, আরেকটি আইটেম, সেটা হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্রয় যেহেতু ক্রেডিট, এর মানে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগফল করা শেষ, অর্থাৎ ক্রয়ের সাথে আমাদের যে আইটেমগুলো ছিল সবগুলোই আমরা আসলে যোগ বিয়োগ অলরেডি করে ফেলেছি। এখন অ্যান্সারটা আমরা শুধু বসিয়ে দিব দ্বিতীয় ঘরে বা প্রথম ঘরে, যে ঘরেই দাও। তো এটার নামই হচ্ছে, আরেকটা আইটেম আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অলিখিত ক্রয়।
যেটা হিসাবভুক্ত হয়নি, যে বাকিতে বিক্রয় আছে, ক্রয়ও আছে 10,000 টাকা। তো বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু র্যামিলের ডেবিটে থাকে, আবার জাবেদাও ডেবিট হয়েছে, সুতরাং ডেবিট ডেবিট করতে হয় যোগ। এই কারণে এই আইটেমটাও আমরা যোগ দিব। যোগ করার পরে আমাদের সব কাজ শেষ। এখন সঠিক অ্যান্সারটা আমরা নামিয়ে দিব, অর্থাৎ 1,37,000 টাকা হচ্ছে নিট ক্রয়। তারপর দুইটা সমাপনী দাগ দিয়ে এটা ক্লোজ করে দিতে হয়। এটার নাম হচ্ছে নিট ক্রয়। অনেক সময় ক নাম্বার প্রশ্নে তোমাদের এই নিট ক্রয় আসে, অর্থাৎ খ নাম্বারের জন্য কখনো আসবে না, ক এর জন্য আসবে, 2 মার্কসের জন্য। তো আমরা নিট ক্রয় বের করা অলরেডি শিখে ফেললাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ নিট বিক্রয় নির্ণয় করা। সেমভাবে এরকম টাকার ঘর অঙ্কন করলাম। দেখো বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। আমরা প্রথমে বিক্রয় 2 লক্ষ টাকা এখানে তুললাম। বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর কারবারি বারটা আমাদের খুঁজতে হবে। এই যে বিক্রয় ফেরত আছে 10,000 টাকা, এটা আমরা এখন বিয়োগ দিয়ে দিব। বিক্রয় ফেরত 10,000 টাকা। এরপরে দেখো বিক্রয় বারটা আছে 12 নম্বর এন্ট্রি 1200 টাকা, এটা আমরা বিয়োগ দিয়ে দিলাম। বসিয়ে বিয়োগ দিলাম আমাদের 1,88,800 টাকা আসে। এরপরে সমন্বয় দেখো বাকিতে বিক্রয় এত টাকা হিসাবভুক্ত হয়নি। এই বাকিতে বিক্রয়ের জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় র্যামিলের ক্রেডিটে আছে এবং সমন্বয় জাবেদায়ও ক্রেডিট হয়েছে, সুতরাং ক্রেডিট ক্রেডিট যোগ, এই আইটেমটিও আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে বসিয়ে দেই। আমরা যে অ্যামাউন্ট পেলাম এটার নামই হচ্ছে নিট বিক্রয়। অলরেডি আমরা নিট বিক্রয় নির্ণয় শিখে ফেললাম। শিক্ষার্থীরা এখানে কয়েকটি আইটেম আমি দিয়েছি, তোমাদের পরীক্ষার সময় আরও 2-1টা আইটেম বেশি থাকতে পারতো। যেমন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, এটার জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই আইটেমটি থাকলে আমরা বিক্রয়ের সাথে যোগ করে নিট বিক্রয় বের করতাম। তারপরে আরেকটি আইটেমও তোমাদের থাকতে পারতো, সেটা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। অর্থাৎ আমরা যে দামে পণ্য ক্রয় করেছি সেই দামেই বিক্রি করাকে বলা হয় মুনাফাবিহীন বিক্রয়। এই মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই আইটেমটি থাকলে আমরা এটাও বিক্রয় থেকে বিয়োগ করে দিতাম, তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে যেতাম। এভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। অর্থাৎ 9-10-এর জন্য সর্বোচ্চ আইটেমগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এর বাইরে আর পরীক্ষাও তেমন আসে না, আমাদের বইতেও নাই। শিক্ষার্থীরা এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমার প্রথমে লাগে প্রারম্ভিক মজুত পণ্য। এটা আমি দ্বিতীয় ঘরে বসাবো। প্রারম্ভিক মজুত, দ্বিতীয় ঘরে আমরা সবসময় প্রারম্ভিক মজুদ বসাই, কিন্তু আমাকে এখানে একটা সমন্বয় বলে দিছে যে প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি আছে 400 টাকা। প্রারম্ভিক মজুদের মধ্যে যদি মণিহারি বা অন্য কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে, সেই ক্ষেত্রে এই আইটেমটি আমরা বাদ দিয়ে দ্বিতীয় কলামে আমরা টাকা লিখব 79,600 টাকা। এবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হইলে আমার দ্বিতীয় আইটেম লাগবে হচ্ছে নিট ক্রয়। নিট ক্রয় আমি যেহেতু ক নাম্বারে নির্ণয় করে ফেলছি, সুতরাং ওটা এখান থেকে নিয়ে আসব। আর যদি নির্ণয় না করি তাহলে আমাদের প্রথম ঘরে নির্ণয় করে, অর্থাৎ প্রথম ঘরে নিট ক্রয় নির্ণয় করে দ্বিতীয় কলমে নিয়ে আসতে হবে। এবার নিট ক্রয় আমরা যেহেতু ক নাম্বারে নির্ণয় করেছি, সুতরাং এই অ্যান্সারটা এখানে নিয়ে আসলাম 1,28,000। শিক্ষার্থীরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমাদের 3টে আইটেম লাগে। প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য, নাম্বার 2 নিট ক্রয়, নাম্বার 3 ক্রয় সংক্রান্ত খরচ। আমরা জানি ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে 7টি আইটেম: ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ। এই 7টি আইটেমের মধ্যে আমাদের এই রেওয়া মিলে কয়টি আইটেম আছে আমাদের একটু খুঁজে দেখতে হবে। সেই ক্ষেত্রে দেখো মজুরি লেখা আছে এখানে 2,000 টাকা, কিন্তু সমন্বয় মজুরি সম্পর্কে কোনো কথা নিশ্চয়ই আছে। দেখো তাহলে আমরা প্রথমে মজুরি লিখলাম 2,000 টাকা। মজুরির সাথে কি আছে? বকেয়া আছে, অর্থাৎ বকেয়া থাকলে বকেয়া আইটেমটি আমরা যোগ করে দিব। যোগ করে এখানে অ্যান্সার নিয়ে আসছি। এই হলো মজুরি আইটেম। আর ক্রয় সংক্রান্ত খরচ কি আছে? ডক চার্জ। এই ডক চার্জও ক্রয় সংক্রান্ত খরচ, এটাও আমরা দ্বিতীয় কলমে বসিয়ে দিব। তারপর দেখো আমদানি শুল্ক, এটাও ক্রয় সংক্রান্ত খরচ, এটাও আমরা দ্বিতীয় কলমে বসিয়ে দিব। এরপরে জাহাজ ভাড়া, এটাও ক্রয় সংক্রান্ত খরচ, আমরা দ্বিতীয় কলমে বসিয়ে দিব।
এরপরে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহনের সাথে কোনো কথা আছে নিশ্চয়, অগ্রিম আছে। তাহলে অগ্রিম থাকলে আমরা প্রথম ঘরে লিখে এটা বিয়োগ করে দ্বিতীয় কলামে নিব। তাহলে সবগুলো আইটেম আমাদের নেওয়া হয়ে গেল। প্রারম্ভিক মজুদ আমরা লিখে ফেললাম, নিট ক্রয় ক নম্বর অ্যান্সার থেকে নিয়ে আসছি। ক্রয় সংক্রান্ত খরচগুলো আমরা সব দ্বিতীয় ঘরে লিখলাম, অর্থাৎ যেটার সাথে বকেয়া এবং অগ্রিম আছে এটা প্লাস মাইনাস করে আমরা দ্বিতীয় কলামে লিখে ফেললাম। সবগুলো দ্বিতীয় কলামের যোগফল আমরা দ্বিতীয় কলামেই নামাবো, অর্থাৎ এই আইটেমগুলো অর্থাৎ এই টাকার অ্যামাউন্টগুলো যোগ করলে আমাদের যোগফল আসে 2,28,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্য আমি প্রথম ঘরে কেন লিখলাম, বাদ তো দিতে হবে দ্বিতীয় কলাম থেকে। উত্তর হচ্ছে সমাপনী মজুদের সাথে যদি কোনো আইটেম থাকে তাহলে ওটা আমরা বিয়োগ করে দ্বিতীয় কলমে নিয়ে নিব। এই যে বিয়োগ করে নিয়ে নিয়েছি, অর্থাৎ 2,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত ছিল, এই মণিহারি আমরা নিয়ে নিয়েছি, যার কারণে এটার বিয়োগফলটা হয়েছে 1,80,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় অলরেডি তোমরা বের করা শিখে ফেলেছো। শিক্ষার্থীরা, আজকে আমি যে প্রশ্নটি তোমাদের সামনে সলভ করেছি অলরেডি শেষ হয়ে গেল। তো এখন দু একটা কুইজ দিয়েই আমি শেষ করে দিচ্ছি। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য ইকুয়াল টু কি? অলরেডি এই অঙ্ক তোমাদের করিয়েছি। জিহাদুর রহমান হাসিন, অনেকেই স্যার স্ক্রিন বোঝা যায় না স্যার, হয়েছে। হ্যাঁ, তো আমি একটু শেষ করে দিচ্ছি ক্লাসটা। মোট মুনাফা বলতে কি বোঝো আমরা জানি, পরিচালন ব্যয় প্লাস মুনাফা। শিক্ষার্থীরা, আজকের মধ্যে ক্লাসটা এখানেই শেষ করে দিলাম। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কুইজে আর অংশগ্রহণ করা হলো না। আল্লাহ হাফেজ।